বলছেন, বৌমা, ও বৌমা, তুমি তো দেখি সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকো। বাচ্চাটাকে যে ঠিকঠাক মতো বুকের দুধ খাওয়াতে বলেছিলাম, খাইয়েছো তো? আর খাওয়ানোর আগে যে শাল দুধটা ফেলে দিতে বলেছিলাম, দিয়েছো তো? হ্যাঁ মা, দিয়েছি। দিলেই ভালো বাপু, তুমি তো সারাদিন শুধু ফোন আর ফোন। মা স্তন্যপান করাতে করাতে মোবাইল দেখছে। সেই সময় তার এক সমবয়সী প্রতিবেশীর প্রবেশ। কি গো দিদি, কেমন আছো? আগের থেকে ভালো আছো তো? হ্যাঁ গো, ভালো আছি। এসো এসো, বসো বসো। হ্যাঁ, বসছি। বসো। কি দেখছো এমন শোনে? আরে আর বলো না, দিন দিন কেমন যেন না মোটা হয়ে যাচ্ছি, নিজেকে একটু ভারী ভারী লাগছে। তাই একটু দেখছিলাম যে কিভাবে নিজের ওজনটা কমানো যায়। হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে যে তুমি আগের থেকে কেমন যেন হয়ে যাচ্ছে। কেমন যেন দেখতে লাগছে তোমাকে। হয়তো বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে এমনটা হচ্ছে। নিজে খেয়াল রাখতে পারো তো। কিন্তু কি করব বলো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওকে তো আমার বুকের দুধ খাওয়াতেই হবে। তাহলে আমি কি করব তুমিই বলো। আরে এত ভাবছো কেন? বাচ্চাদের জন্য তো এখন কত রকমের খাবার উঠেছে বাজারে। ল্যাকটোজেন, পাউডার দুধ, ওইসব খাও। আর নাহলে নিজে ব্যায়াম করো, ওষুধপত্র খাও। জানো তো, আমিও না তাই ভাবছিলাম। কিন্তু তুমি তো জানোই আমার শাশুড়ি মাকে, সেই পুরোনো দিনের রীতি মেনে আজও চলে। একবার যদি জানতে পারি না দিদি, পুরো বাড়ি মাথায় করে নেবে গো। ঠিক আছে, কিন্তু এসব তুমি লুকিয়ে লুকিয়েও তো করতে পারো। দেখো, আমারটা তো আমি বললাম, এবার তুমি যা ভালো বোঝো করো। তবে আজ আমি আসি গো। প্রতিবেশী বইয়ের প্রস্থানের পর বৌমা পূর্বের সমস্ত ঘটনা নিয়ে ভাবতে থাকে নিজের মনে, এবং তার সঙ্গে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে এবং বলতে থাকে, এ মা, সত্যি তো আমি দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছি, কেমন যেন একটা মোটা হয়ে যাচ্ছি, আমাকে ওজনটা ভারী ভারী লাগছে। না বাবা, এবার আমাকে নিজের দিকে খেয়াল দিতেই হবে। এত বাচ্চা বাচ্চা করলে চলবে না, এবার আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি যাই। এরপর বাচ্চার মা নিজের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে বাইরের কেনা দুধ, গরুর দুধ, ল্যাকটোজেন ইত্যাদি খাওয়ানো শুরু করলো, এবং নিজের ফিগার ঠিকঠাকভাবে বজায় রাখার জন্য নানান কার্যকলাপ ও করা শুরু করলো। যেমন অত্যধিক পরিমাণে ব্যায়াম করা, নানান ধরনের ওষুধ খাওয়া, খাবার পরিমাণ আগের থেকে কমে দেওয়া ইত্যাদি। এইভাবে প্রায় অনেকদিন কেটে যায়। একদিন শাশুড়ি মা নাতিকে কোলে নিয়ে বলতে থাকে, দাদু ভাই, আমার দাদু ভাইটা কি করছে দেখি তো। আমার দাদু ভাইটা দিন দিনে তো শুকিয়ে যাচ্ছে কেন, আর গায়ে কি জ্বর। বৌমা, বৌমা, কি হয়েছে মা? আপনি চিল্লাচ্ছেন কেন? বাচ্চাটার দিকে একটু খেয়াল দিতে পারো না? দেখছো তো গায়ে কত জ্বর। ওই দেখি, সকাল থেকে তো ভালোই ছিল। যদি ভালো থাকতো তাহলে কি আমি তোমাকে বলতাম? শুনুন মা, আমার বাচ্চা আমি বুঝে নেবো, আপনাকে না অত ভাবতে হবে না আমার বাচ্চাকে নিয়ে। বাবা বাবা, আমি ভাববো না তো কে ভাববে? আমার একমাত্র বংশের প্রদীপ যদি নিভে যায়। শুনুন, আপনার বংশের প্রদীপ হতে পারে, তাকে আমি গর্ভে ধরেছি। আপনার থেকে আমার চিন্তাটা বেশি, বুঝলেন? শুধুমাত্র গর্ভে ধরলেই মা হওয়া যায় না। আজকে বাবু বাড়িতে আসুক, আমি জানতাম যাকে ইচ্ছা বলুন। সারাদিন বাড়িতে চিল্লাতেই বলবো। কি হাসাহাসি করছো তোমরা? কি হয়েছে তোমাদের? দেখো না, দেখো না, বাচ্চাটার গায়ে কি জ্বর, ওর কোনো কাণ্ডজ্ঞান নেই। সারাদিন শুধু ফোন, রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে। কি বলবো বলো তো, একটু বলো তো। তোমরা কথা কাটাকাটি করো না। আমার দাদু ভাইয়েরও এরকম হয়েছিল। আমি এক কবিরাজকে দেখিয়েছিলাম, 2 দিনে জ্বর কমে গেছিল। উনি খুব ভালো, তুমি একবার ওর কাছে তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে যাও। আরে ওই যে ভোলা বাবার মন্দিরটা আছে না, শুনেছি সেই মন্দিরটা খুবই জাগ্রত। তোমরা না একবার বাচ্চাটাকে ওখানেই নিয়ে যাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন তো আর এত দূরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা বরং এক কাজ করো, সামনেই তো শঙ্কর কালী মন্দিরের পাশে বুড়ো বটতলার নিচেই বসে ওই যে ভৈরব বাবা, তোমরা বরং বাচ্চাটাকে ওখানে একবার এক্ষুনি নিয়েই চলো। দিদি, আমরা তো চিনি না, একটু নিয়ে চলো না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমি ওকে নিয়ে ধরুন, যাচ্ছি। আমি রেডি হয়ে আসি। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? বাচ্চাটার এই অবস্থা, তুই রেডি হবে? না না, চলুন চলুন। এরপর বাচ্চাকে নিয়ে ওদের কাছে নিয়ে যাওয়া হয়। জয় বাবা, জয় বাবা। কি হয়েছে বল? বাবা দেখো না, আমার নাতিটার গায়ে কি জ্বর, কোনো সমস্যা তো নেই। এদিকে নিয়ে আয়। এনে এই মাদুরিটা ধর, এটা বাচ্চাকে পরিয়ে দিবি, আর বাচ্চার মাকে বলবি যেন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে 7 দিন। আর এই মধুটা বাচ্চাকে খাওয়াবি। যা বাবা, আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমার উপর অবিশ্বাস। যা যা। বাচ্চাকে ওদের কাছে দেখিয়ে নিয়ে আসা হয়।
না বাচ্চাটাকে দিন তো দিন ওকে একটু তাদের সাথে পড়িয়ে দিন মধুটা খাইয়ে দিন একটু। মা ওর গা তো ঠান্ডা হয়ে গেছে কেন? ও গা হাত পা তো ছেড়ে দিয়েছে কেন? মা দেখুন না মা কি হলো বাচ্চাটা? একটা আসল বলে কি হলো বাচ্চাটা? দেখুন না সারা ঠান্ডা হয়ে গেছে দেখুন না হয়ে গেল। হ্যাঁ সত্যি তো বাচ্চাটা গা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার দেরি করো না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব নেই, তোমরা কোনো ডাক্তারকে ফোন করে ডেকে নিও। দিদি একটু ফোন করো না। হ্যাঁ হ্যাঁ করছি। না বাচ্চাটা কি হয়ে গেল আমার বাচ্চাটা? হ্যাঁ হ্যালো ডাক্তার বাবু, হ্যাঁ বলছি শ্যাম বাবুর বাড়িতে না তার নাতির খুব শরীর খারাপ, আপনি একটু তাড়াতাড়ি আসুন না, একটু তাড়াতাড়ি। ঠিক আছে ওই দেখি দেখুন না দেখুন দেখুন না কি হয়েছে দেখুন। আপনারা তো অনেক দেরি করে ফেলেছে। বাচ্চাটা তো আর বেঁচে নেই। এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর আশাকর্মী ও এএনএম দিদির প্রবেশ। কই গো বাড়িতে কেউ আছো? হ্যাঁ হ্যাঁ দিদি আসুন আসুন বসুন বসুন। শুনলাম তোমার বাচ্চা হয়েছে, বাচ্চা মারা গেছে, কি হয়েছিল? আর বলবেন না দিদি, আপনি তো সবই জানেন। আমার দোষেই আজকে নিজের দোষে আমি বাচ্চাটাকে হারালাম। আমার নিজের দিকে খেয়াল রাখতে গিয়ে বাচ্চাটাকে আমি শেষ করে ফেললাম দিদি। সব আমার দোষেই হয়েছে। এই বাচ্চাকে একদম বুকের দুধ খাওয়াবো না জানেন দিদি। কেন বাচ্চার জন্মের পরে যে প্রথম শাল দুধটা হয় সেটা খাওয়াওনি? না তো দিদি, ওটা তো মা খাওয়াতে বারণ করেছিল। ওটা খাওয়াতে হয়। হ্যাঁ ওদের তো খুব পুষ্টি থাকে, ওটা বাচ্চার জন্য খুবই উপযুক্ত। কিন্তু আমাদের গায়ের লোক যে বলেছিল ওটা বীজ দুধ, তাই তো আমি বৌমাকে বলেছিলাম ফেলে দিতে। আমি তো জানতাম না দিদি। দেখলেন তো মা, আজকে আপনার জন্যই আমার বাচ্চাটা আমার কাছে নেই। শুধুমাত্র আপনার জন্যই আমার বাচ্চাটা নেই। আমার জন্য? আর তুমি কি করেছিলে? তুমি লুকিয়ে লুকিয়ে যে ব্যায়াম করতে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে, বাচ্চাকে বুকের দুধ দিতে না, ঔষধপত্র খেতে, সেগুলো কে করেছে? আমি করেছি না তুমি করেছো? এখন আমাকে দোষারোপ করছো? কি মেয়ে মানুষ এখন আমাকে দোষারোপ করছে গো? তোমরা এগুলো করেছো? আর কি করেছো? বাচ্চাকে কিছু খাইয়েছিলে? হ্যাঁ ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম, মধু খাইয়েছিলাম। ওঝার কাছে নিয়ে গিয়ে এই যুগে মধু খাইয়েছো? এখন কেউ খাওয়ায় এসব? তাহলে তো এখন কান্নাকাটি করে কিছু হবে না। দিদি আমরা তো জানতাম না। যা হওয়ার তো হয়ে গেছে। আপনারা দেখলেন তো এখানে কি হলো? প্রথমে যখন শাশুড়ি মা তার বৌমাকে বললো শাল দুধটা ফেলে দিতে, সেটা কখনোই ঠিক নয়। বাচ্চার জন্মের পরে মায়ের যে প্রথম শাল দুধটি হয় সেটা খুবই পুষ্টিকর, সেটা অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে। তারপরে মা নিজের রূপচর্চা শরীরচর্চা করার জন্য বাচ্চাকে নিজের বুকের দুধ পান করানো বন্ধ করে দিল। তার সাথে সাথে অতিরিক্ত ব্যায়াম এবং ওষুধ খাওয়া শুরু করলো। তাছাড়াও নিজের খাওয়া কমিয়ে দিল, যেটা একদমই মা এবং বাচ্চার জন্য ঠিক নয়, যার ফলে মা এবং বাচ্চা দুজনেই অসুস্থ হয়ে পড়বে। মা এই প্রথম বাচ্চার জন্মের পর প্রথম 6 মাস বাচ্চা মায়ের কাছ থেকেই পুষ্টি পায়। মা যদি ঠিকভাবে পুষ্টিকর খাবার না খায় তাহলে বাচ্চাও ঠিকভাবে পুষ্টি পাবে না। আর কোনো ওষুধ নেওয়ার আগে মাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং মায়েদের জন্য ব্যায়াম ভালো, কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়, যেটা মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি করবে। তারপর বাচ্চাটি যখন অসুস্থ হয়ে গেল, তখন বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো, যেটা একদমই ঠিক না। বাচ্চাটি যখন অসুস্থ হলো তাকে অবশ্যই ওঝা ছেড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। ওঝা আমাদের সমাজের কুসংস্কার মাত্র, সেই জন্য অবশ্যই কোনো অসুবিধা হলে আগে ডাক্তারের পরামর্শ নেবেন। তারপরে আপনারা দেখলেন যে যখন বাচ্চাটি মারা গেল তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। তখন আর দোষারোপ করে কোনো লাভ নেই। সবার প্রথম বাচ্চা জন্মের পর প্রথম 6 মাস অবশ্যই মাকে বাচ্চাকে নিজের দুধ পান করাতে হবে। তারপর 2 বছর পর্যন্ত মা বাচ্চাকে নিজের বুকের দুধ পান করানোর সাথে সাথে তোলা খাবারও খাওয়াতে পারে। বাচ্চাকে যে দুধ পান করার ফলে শুধু বাচ্চারই উপকারিতা হয় সেটা নয়, মারও উপকারিতা হয়। মা স্তন ক্যান্সার কমে। তাছাড়াও মার যে গর্ভাবস্থায় যে ফ্যাট জমে সেটাও ওজন কমাতে সাহায্য করে ব্রেস্ট ফিডিং এর ফলে।
স্তন্যপান করার ফলে মা এবং বাচ্চা দুজনেরই উপকৃত হয়। সেই জন্য অবশ্যই প্রথম 6 মাস মা নিজের বুকের দুধই বাচ্চাকে পান করাবে। আমরা এখানে এই নাটকটি করলাম, তার মূল উদ্দেশ্য এটাই, মাকে সহযোগিতা করা, মা যেন বাচ্চাকে নিজের স্তনপান করায়। আমরা এই নাটকটি করলাম এই জন্যে যে 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তনপান দিবস চলছে, তার জন্য। এখানে কি হলো আপনারা বুঝতে পারলেন তো? এই নাটকটি দেখার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।